গল্প দিলআওয়ারা পর্ব ২। আজ বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন। ক্লাস শেষ হতেই অথই অধীর আগ্রহে গুটি গুটি পায়ে এসে হাজির হলো রোদ্দুরদের নিয়মিত আড্ডার জায়গায়। কিন্তু সেখানে এসে রোদ্দুরকে না পেয়ে সে এদিক ওদিক তাকাতে লাগলো। রোদ্দুরের ডিপার্টমেন্টের বিল্ডিংটার দিকে পরম অধীরতায় চেয়ে রইল অথই। মনে মনে ভাবল, হয়তো কোনো জটিল প্রজেক্টের কাজে ল্যাবে আটকে গেছে রোদ্দুর, বা নতুন গবেষণার ডেটা অ্যানালাইসিস নিয়ে ব্যস্ত। আর সে কারণেই এখনও আড্ডার জায়গায় এসে পৌঁছাতে পারেনি। অথই একাই সেখানে একপাশে দাঁড়িয়েছিল। হঠাৎই কোথা থেকে ৪-৫ জন সিনিয়র ছেলে এসে ওকে ঘিরে দাঁড়ালো। আজ ক্যাম্পাসে ওর একেবারে প্রথম দিন, তাই সহপাঠী ছাড়া আর কাউকে চেনা তো দূরের কথা, এখানকার পরিবেশ সম্পর্কেও ওর খুব একটা ধারণা নেই। হঠাৎ এতগুলো অচেনা তরুণকে নিজের দিকে আসতে দেখে ভয়ে বুকটা কেঁপে উঠল অথইয়ের। সে তৎক্ষণাৎ গুটিসুটি মেরে কয়েক ধাপ পিছনে সরে গেল। তবে ছেলেগুলোর মাঝে একদম সামনে থাকা উগ্র চেহারার একটা ছেলে কুরুচিপূর্ণ দৃষ্টিতে তাকালো অথইয়ের দিকে। মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করে নিয়ে ছেলেটি ধীর পায়ে অথইয়ের দিকে কয়েক কদম এগিয়ে এলো। তা দেখে অথই আতঙ্কে শূন্য ঢোক গিলল। এমনিতেই রোদ্দুর ছাড়া সে আর কোনো পুরুষ মানুষকে জীবনে সহজে ঘেঁষতে দেয়নি, সবসময় 10 হাত দূরত্ব বজায় রেখে চলে। অথচ আজ সেই নিরাপত্তা বলয় ছেড়ে এই অচেনা পরিবেশে একদল অপরিচিত ছেলে ওর দিকে এভাবে শরীর ঘেঁষা হয়ে ধেয়ে আসছে। অস্বস্তিতে তার দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। হঠাৎই সেই উগ্র ছেলেটি একদম কাছে এসে দাঁড়িয়ে ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি ঝুলিয়ে প্রশ্ন ছুড়ে দিল, সো সুইট, নতুন পাখি মনে হচ্ছে? ছেলেটির কথার কুরুচিপূর্ণ ইঙ্গিত একদমই মাথায় ঢুকল না সরল অথইয়ের। তবে সুরের কুৎসিত ভাবটা বুঝতে পেরে ভয়ে থমথমে গলায় থতলে উত্তর দিল, মানে? অথইয়ের এই অসহায়, ভীতু আর হরিণ চক্ষু চাহনি দেখে ছেলেটা বাকি বন্ধুদের দিকে তাকিয়ে বিকট শব্দে হেসে উঠল। সেই বিকৃত আর পৈশাসিক হাসি শুনে অথইয়ের গায়ের লোম শিউরে উঠল। অসীম ঘৃণা আর অস্বস্তি ছেয়ে গেল ওর মন জুড়ে। এর মাঝেই ছেলেটি নিজেকে একটু গুছিয়ে নিয়ে আবার বাঁকা গলায় শুধালো, কোন ডিপার্টমেন্টের পড়ো? অথই নিজের কাঁপা কাঁপা গলায় জোর বাড়িয়ে আরও খানিকটা পিছিয়ে গিয়ে উত্তর দিল, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, ফার্স্ট ইয়ার, আজকেই আমাদের প্রথম ক্লাস ছিল। ভয়ে মেয়েটিকে এভাবে আরও দূরে সরে যেতে দেখে ছেলেটার ঠোঁটের কোণে হাসিটা যেন আরও চওড়া হলো। সে ঘাড় বাঁকিয়ে পিছনে দাঁড়িয়ে থাকা তার বন্ধুদের দিকে কয়েক সেকেন্ড দেখে নিল, যেন একটা শিকার জালে আটকে ফেলেছে। তারপর আবার পুরো মনোযোগ ফিরিয়ে আনলো অথইয়ের নিষ্পাপ মুখের উপর। আচমকা ছেলেটি নিজের ডান হাতটা বাড়িয়ে দিল অথইয়ের দিকে। দ্যাটস গ্রেট, বাই দ্য ওয়ে হাই, আই অ্যাম মাহির হাওলাদার, তোমার সিনিয়র, অ্যান্ড ইউ? মাহিরের বাড়িয়ে দেওয়া রুক্ষ হাতের দিকে এক পলক তাকিয়ে আতঙ্কে অথই আরও একদম পিছনে সরে গেল। হাত জোড়া শীতে জমে যাওয়ার মতো ঠান্ডা হয়ে আসছে ওর। কাঁপা কাঁপা ঠোঁট জোড়া কোনো মতে ফাঁক করে বিড়বিড় করে বলে উঠল, আমি অথই রহমান। নামটা শুনতেই মাহিরের চোখ দুটো কেমন যেন ধূর্ততায় চকচক করে উঠল। সে হাত নামিয়ে আবারও বলে, সো ভেরি কিউট, অথই রহমান, ড্যাম ইট, বাট তোমার নামটা কিন্তু ভারী চেনা চেনা লাগছে সুইট হার্ট। শুধু নাম কেন, ইভেন তোমাকেও কেমন যেন খুব চেনা চেনা লাগছে। আগে কখনো কোথাও আমাদের দেখা হয়েছে নাকি বলো তো? অথই তড়িঘড়ি করে সরে আসতে চাইল। ঠিক তখনই মাহির অথইয়ের হাত ধরার জন্য যেই না এগিয়ে গেল, অমনি কোথা থেকে রোদ্দুর বিদ্যুৎ গতিতে এসে মাহিরের শার্টের কলার চেপে ধরে গর্জন তুলে উঠল, আমার নাড়ির দিকে হাত বাড়ানোর আগে 3.5 হাত মাটির নিচে যাওয়ার জন্য রেডি থাকিস। অথই ইজ অনলি মাইন। তার দিকে চোখ তুলে তাকানোর পারমিশন শেওরাজ রোদ্দুর কাউকে দেয়নি। হুট করেই রোদ্দুর আবার মাহিরকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং অথইকে এক হাত দিয়ে হ্যাঁচকা টেনে বুকের ভেতর জড়িয়ে নিল। রোদ্দুরের সেই স্পর্শে এসে অথই এক পরম নিরাপত্তা পেল। এতক্ষণে যেন তার মনে স্বস্তি মিলল। ঠিক তখনই মাহির মাটি ঝেড়ে উঠে দাঁড়িয়ে রোদ্দুরকে কিছু বলতে নেওয়ার আগেই রোদ্দুর তার গালে ঠাস ঠাস করে 2টো থাপ্পড় বসিয়ে দিল। গলা নামিয়ে কথা বলবি। রোদ্দুর কেমন তা নিশ্চয়ই তোকে আলাদা করে বোঝাতে হবে না। আজ ফার্স্ট টাইম, তাই ছেড়ে দিলাম। আমার পুতুলের দিকে যদি সেকেন্ড টাইম ভুলেও নজর দিস, তাহলে তোর চোখ দুটো আমি নিজে উপরে ফেলবো, গট ইট? কথাগুলো বলেই বড় বড় পা ফেলে রোদ্দুর অথইকে নিয়ে সেখান থেকে চলে গেল। পেছন থেকে মাহির রক্তিম ও হিংস্র দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইল। এবার আর অথইকে চিনতে তার বিন্দুমাত্র বেগ পেতে হলো না। তবে সে নিজেও এক বিন্দু ছেড়ে দেওয়ার পাত্র নয়। ঠোঁটের কোণে বিষাক্ত বাঁকা হাসি ঝুলিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, সুইট হার্ট, আমি আসছি তোমার কাছে খুব শীঘ্রই। রোদ্দুরের লাইফ হেল বানিয়ে ছাড়তে এই মাহির হাওলাদার সব করতে পারে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রোদ্দুর অথইকে নিয়ে সোজা বাসায় চলে এলো।
ড্রয়িং রুমের সোফায় তার বাবা রাজ্জাক রহমান বসেছিলেন। ছেলেকে অথৈয়ের হাত ধরে টানতে টানতে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যেতে দেখে তিনি পিছন থেকেই কড়া গলায় ডেকে উঠলেন, এই বখাটে ছেলে, তোর সাহস হয় কীভাবে অথৈয়ের হাত এভাবে টেনে নিয়ে যাওয়ার? হাত ছাড় ওর। রোদ্দুর একজোড়া তীক্ষ্ণ ও বিষাক্ত দৃষ্টিতে নিজের জন্মদাতার দিকে তাকালো। মানুষটা শুধু নামেই তার বাবা, অথচ সে নিজে না রোদ্দুরকে কোনোদিন ছেলে হিসেবে স্বীকার করেছে, আর না রোদ্দুর তাকে কোনোদিন বাবা বলে মেনে নিয়েছে। রোদ্দুর রক্তিম দৃষ্টিতে অথৈয়ের দিকে তাকিয়ে গর্জে উঠল, পুতুল, তোর মামাকে বল রোদ্দুর তার কেনা কোনো গোলাম নয়। সে যা যা বলবে আমাকে সেটাই শুনতে হবে, এমন কোনো কথা নেই। রোদ্দুর চিরকাল নিজের মর্জিতে চলেছে, আর নিজের মর্জিতেই চলবে। নেক্সট টাইম যেন আমার কোনো বিষয়ে ইন্টারফেয়ার করার দুঃসাহস না দেখায়। জাস্ট গট ইট। নিচ থেকে রাজ্জাক রহমানও রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। তিনি চিৎকার দিয়ে বলে উঠলেন, মুখ সামলে কথা বলো, বেয়াদব ছেলে। 2 টাকা তো রোজগার করার অকাত নেই, তাহলে এত তেজ আসে কোথা থেকে? বাপের টাকায় খেয়ে পড়ে বড় হচ্ছ, আবার তার উপরেই গলা তুলে কথা বলছো? স্পর্ধার সীমা থাকা দরকার। বাপের টাকা শব্দ দুটো শোনা মাত্রই রোদ্দুর নিজের ভেতর জমে থাকা তীব্র রাগকে সংযত করতে পুরোপুরি ব্যর্থ হলো। সে এক ঝটকায় অথৈয়ের হাত ছেড়ে দিল। তারপর ধূপধাপ পায়ে নেমে এসে সোজাসুজি রাজ্জাক রহমানের একদম মুখোমুখি দাঁড়িয়ে গেল। ততক্ষণে রাজ্জাক রহমানের চিৎকার শুনে বাসার সবাই ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়েছে। রোদ্দুরকে এতটা রাগান্বিত ও ভয়ঙ্কর রূপ ধারণ করতে দেখে অথৈও ভয় পেয়ে দোতলা থেকে দৌড়ে নিচে নেমে এলো। সে রোদ্দুরের একদম সামনে গিয়ে দাঁড়িয়ে নিচু ও আকুল গলায় বলল, রোদ ভাই, প্লিজ কোনো সিন ক্রিয়েট করো না, রুমে চলো তুমি প্লিজ। তুই চুপ কর পুতুল। রোদ্দুর হুঙ্কার দিয়ে উঠল। তারপর নিজের রক্তচক্ষু তুলে বাবার দিকে এক পা এগিয়ে গিয়ে বিষাক্ত কণ্ঠে বলল, আপনার টাকায় পড়াশোনা করি? সিরিয়াসলি? সরি মিস্টার রহমান, রোদ্দুর নিজের টাকায় পড়াশোনা করেছে, নিজের টাকায় শপিং করে, আর যে বাইকটা সে চালায় সেটাও বাইক রাইডিং প্রতিযোগিতায় জিতে নেওয়া। আর রইল খাবারের খোঁটা, যান, খেলাম না আপনার টাকায় খাবার। আপনার টাকায় না খেলে রোদ্দুর মরে যাবে না। কথাগুলো শেষ হতে না হতেই রাজ্জাক রহমান কুণ্ঠাবোধ না করে রোদ্দুরের গালে ঠাস ঠাস করে 2টো সজোরে থাপ্পড় বসিয়ে দিলেন। তারপর হুঙ্কার দিয়ে উঠলেন, ইডিয়ট ছেলে, বাবার মুখে মুখে তর্ক করো, এই শিক্ষা পেয়েছো তুমি? গালের রক্তিম ছাপ আর বাবার দেওয়া অপমানে রোদ্দুরের ভেতরের রক্ত টকবক করে ফুটে উঠল। সে নিজের জন্মদাতার উপর রাগ ঢালতে না পেরে একপাশে থাকা বিশাল কাচের অ্যাকোরিয়ামটার উপর পুরো শক্তির সজোরে ঘুষি বসিয়ে দিল। ঝনঝন বিকট শব্দে কাঁচ ভেঙে চৌচির হয়ে গেল। রোদ্দুরের ডান হাতের চামড়া চিরে গলে গলে টকটকে লাল রক্ত গড়িয়ে পড়তে লাগলো মেঝেময়। কিন্তু সেদিকে রোদ্দুরের বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই। হঠাৎই সে বিকট চিৎকার দিয়ে উঠল, মিস্টার রহমান, না আমি আপনার ছেলে, আর না আপনি আমার বাবা, এমনকি আপনার ওয়াইফও আমার মা নন। আমি শুধুই একজন খুনি, যে আপনার মেয়ে এবং আপনার বোনকে খুন করেছে, যার এই জগতে নিজের বলতে কেউ নেই, কেউ নেই, বুঝতে পেরেছেন আপনি? নিজের রাগের শেষ সীমায় পৌঁছে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না রোদ্দুর। তারপর দ্রুত গতিতে বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। অথই ভয় পেয়ে কাঁদতে কাঁদতে রোদ্দুরের সামনে এসে পদ আগলে দাঁড়াতেই রাগের মাথায় রোদ্দুর তাকেও এক সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে অনহান করে বেরিয়ে গেল। অথই মেঝের উপর পড়ে গিয়ে করুণ ও ফ্যালফ্যাল দৃষ্টিতে রোদ্দুরের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আজ এত বড় ঘটনার পরও রোদ্দুর একবারের জন্য পিছন ফিরে ওর দিকে তাকালো না। রোদ্দুর বাসা থেকে বের হয়ে যেতেই মিতা হন্তদন্ত হয়ে দ্রুত পায়ে হেঁটে এসে মেঝেতে শায়িত অথইয়ের হাত শক্ত করে চেপে ধরে টানতে টানতে কিচেন রুমের দিকে নিয়ে গেল। এক ঝটকায় থেকে কিচেনের মেঝেতে ঠাস করে ফেলে দিল। পাশেই রাজ্জাক রহমান আর জুলেখা রহমান সব কিছু জল জল চোখে চেয়ে দেখলেন, কিন্তু মিতাকে একটা বার থামালেন না বা প্রতিবাদ করলেন না। অথই কিছুক্ষণ তাদের দিকে একরাশ হতাশার চোখে তাকিয়ে রইল, কিন্তু সবাই পাথরের মতো চুপচাপ রইল। মিতা শক্ত করে অথইয়ের থুতনি আর ঠোঁট চেপে ধরে কর্কশ কণ্ঠে বলল, ভার্সিটিতে গিয়ে অনেক রংঢং করা হয়েছে, ছেলেদের সাথে ঘেঁষাঘেঁষি করেছিস, এবার তাড়াতাড়ি উঠে রান্না সেরে ফেল। 8 ঘন্টার মধ্যে যদি ডাইনিং টেবিলে খাবার না পাই, তবে তোর কপালে আজ অশেষ দুঃখ আছে বলে দিলাম। অথই ব্যথায় কোকাতে কোকাতে আর কাঁপা কাঁপা গলায় উত্তর দিল, ভাবি, আমি একটু রুমে গিয়ে ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে এসে রান্নাটা করি, মাথাটা ভীষণ যন্ত্রণা করছে। কিন্তু সেসব আকুতি মিতার বিষাক্ত কানে পৌঁছালোই না। সে উল্টো আরও রাগান্বিত গলায় গর্জে উঠল, নবাবের বেটি একখান, সকালে তোর জন্য রোদ্দুর আমাকে এতগুলো কথা শুনিয়ে গেল, আমরা দয়া না করলে এতদিনে রাস্তায় পড়ে পস্তিস, আবার আসছে ভাব দেখাতে। চুপচাপ তাড়াতাড়ি রান্না কর, নয়তো খবর আছে তোর। ঠিক তখনই ড্রয়িং রুমের দিক থেকে রোদ্দুরের ছোট কাকি আয়েশা রহমান দ্রুত পায়ে কিচেনে ঢুকলেন।
মিতার এমন অমানবিক রূপ দেখে তিনি চরম রেগে গিয়ে উচ্চস্বরে বলে উঠলেন, মিতা, এসব কি হচ্ছে? মেয়েটার সাথে এমন পশুর মতো আচরণ করছো কেন? রান্না তো আমি নিজেই শেষ করেছি, তাহলে ও এখন আবার কি রান্না করবে শুনি? অথই মা, এদিকে আয়। অথই ধীর পায়ে উঠে দাঁড়ালো ঠিকই, কিন্তু আয়েশা রহমানের কাছে যাওয়ার আগেই মিতা সজোরে তার হাতটা পেঁচিয়ে ধরে নিজের দিকে হ্যাঁচকা টান মারল। অথইয়ের একদম মুখের সামনে দাঁতে দাঁত চেপে ফিসফিসিয়ে বলল, আধ ঘন্টার মধ্যে আমার জন্য স্পেশাল চিকেন পোলাও রান্না করবি। 1 সেকেন্ডও যদি লেট হয় তবে সেদিন তোর সাথে যা করেছিলাম ঠিক সেটাই করব আবার। ভুলে যাসনি নিশ্চয়ই? অন্যের কথায় নেচে নিজের কপালে আবার সেই একই বিপদ ডেকে আনিস না কিন্তু। শেষের হুমকি ভরা কথাটা আয়েশা রহমানের দিকে দৃষ্টি টেনে গটগট করে কিচেন থেকে বেরিয়ে গেল মিতা। সেদিনের কথা মনে পড়তেই আতঙ্কে শিউরে উঠল অতইয়ের পুরো শরীর। সেদিন সামান্য রান্না করতে দেরি হওয়ায় মিতা ওর পেটে জ্বলন্ত গরম খুন্তির ছ্যাঁকা দিয়েছিল। কত যন্ত্রণা হলো, তবুও কাউকে মুখ ফুটে কিচ্ছু বলতে পারেনি সে। মিতা চলে যেতেই আয়েশা রহমান দ্রুত এগিয়ে এসে থরথর করে কাঁপতে থাকা অথইকে সজোরে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন। এতদিন ধরে চেপে রাখা একরাশ কান্না আর সহ্য করতে পারল না অথই। তার দু চোখ বেয়ে অবিরল ধারায় নোনা জল ঝরে পড়তে লাগলো। এই পুরো বাড়িতে এই ছোট মামি তাকে নিজের সন্তানের মতো ভালোবাসেন, ঠিক রোদ্দুরের মতোই মমতা দিয়ে আগলে রাখেন। আয়েশা রহমান অত্যন্ত মমতায় অথইয়ের গালে হাত বুলিয়ে ভেজা চোখে বললেন, এত কষ্ট কেন সহ্য করিস বলতো মা? অন্যায়ের বিরুদ্ধে মুখের উপর জবাব না দিলে এই পাষাণ মানুষগুলো তোকে যে আরও বিষে মারবে, সেটা কেন বুঝিস না? আয়েশা রহমান পরম যত্নে আঁচল দিয়ে অথইয়ের চোখের জল মুছিয়ে দিলেন। অথই তার কথায় এক চিলতে বিষাদের হাসি হেসে থমথমে গলায় বলল, মামুনি, তুমি হয়তো কোনো দিন পেটের খিদে তীব্র যন্ত্রণা সহ্য করোনি। জানো, ছোটোবেলায় খিদের যন্ত্রণায় কত কেঁদেছি, কিন্তু কেউ এক মুঠো অন্ন তুলে দেয়নি মুখে। সবাই কেবল ঘৃণা করত। আম্মু মরে যাওয়ার পর এক সময় আমার সেই জন্মদাতা পিতাও আমাকে একদম এতিমের মতো এই নরকে ফেলে রেখে পালিয়ে গেল। যে নিজের রক্তের সন্তানকে ফেলে নিজের সুখে থাকার জন্য পালিয়ে যেতে পারে, সে আবার কিসের বাবা? অথচ এই দোজগে পড়ে থাকলেও দিন শেষে অন্তত এক মুঠো ভাত তো পেটে জোটে। হয়তো প্রতিদিন পেট ভরে না, তবুও তো বেঁচে আছি। আজ যদি এদের সাথে তর্ক করি তবে সে এক মুঠো ভাতও আমার কপালে জুটবে না মামুনি। তুমি তো দেখোই ওরা আমার রোদ ভাইকেই কেমন করে। তবে রোদ ভাই যখন জেলে ছিল তখন বড্ড কষ্ট হতো। এখন সে ফিরে এসেছে, আমাকে ছায়ার মতো আগলে রাখে, তাই আর তেমন কষ্ট গায়ে লাগে না। আয়েশা রহমানের বুকটা যেন ফেটে গেল। তিনি বাকরুদ্ধ কণ্ঠে শুধালেন, এত ছোট বয়সে এত কষ্ট কিভাবে সহ্য করিস রে মা? অথই একটা নিঃশ্বাস ফেলে উত্তর দিল, এতিম সন্তানদের যে অনেক কষ্ট সহ্য করে বেঁচে থাকতে হয় মামুনি। আচ্ছা, তুমি এবার যাও, আমি ঝটপট রান্না শেষ করি, নয়তো ভাবি আবার এসে ক্যাস ক্যাস করবে। কথাটা বলেই অথই আর দেরি না করে হাত চালিয়ে সব কিছু জোগাড় শুরু করে দিল। আয়েশা রহমানও আর চুপ করে দাঁড়িয়ে না থেকে ধীর পায়ে তার পাশে গিয়ে রান্নাবান্নায় সাহায্য করতে লাগলেন। তিনি একদৃষ্টে নিষ্পাপ মেয়েটার দিকে তাকিয়ে মনে মনে তাজ্জব হয়ে গেলেন। এই বাড়িতে আসার পর থেকেই তিনি এই মেয়েটাকে দেখছেন। কঠিন পরিস্থিতির সাথে লড়ে কি সুন্দর সব দিক সামলে নিতে পারে সে। আয়েশা রহমান হলেন রোদ্দুরের ছোট কাকি, রোদ্দুরের ছোট চাচু তোফাজ্জল রহমানের দ্বিতীয় স্ত্রী। তার প্রথম স্ত্রী নিজের ছোট্ট মেয়ে তুলিকে ফেলে রেখে নিজের প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিল। এরপর তোফাজ্জল রহমান আয়েশা রহমানকে বিয়ে করে ঘরে নিয়ে আসেন। অবশ্য তিনি তুলি এবং অথইকে ভিন্ন চোখে দেখেন না, দুজনকেই সমান ভালোবাসেন। এদিকে কথা বলতে বলতে ঘণ্টাখানেকের মাঝে চিকেন পোলাও রান্না শেষ হলো। অথই প্লেটে খাবার সার্ভ করে উপরে মিতার রুমে নিয়ে যেতে লাগলেন। মাঝপথেই গল্প চলবে।